গতকালই শেষ হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম। গ্রুপ সি এর এক্সাম যদিও আগের রবিবারই শেষ হয়ে গেছিল, এই রবিবার শেষ হয়েছে গ্রুপ ডি এর এক্সাম। অর্থাৎ WBSSCর জন্য যারা যারা প্রিপারেশান নিচ্ছিলে তাদের প্রিপারেশনের যে অন্তিম পর্যায়ে, যে অন্তিম লগ্ন, তা কিন্তু শেষ হয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে এত কষ্ট করে এক্সাম দেওয়ার পরে এক্সাম হলে রিয়েলিটি দেখে, এক্সাম সেন্টারগুলোর রিয়েলিটি দেখে এবং তৎপর WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে এক্সাম হলো সেই রিলেটেড কমিশনের যে বিজ্ঞপ্তি কাল সন্ধ্যাবেলায় প্রকাশিত হয়েছে, এগুলো দেখার পরে আমাদের মনে আর কতটা আশা রয়েছে যে আমরা কি চাকরিটা পাবো, নাকি একেবারে যেমন আগেও হয়েছে সেরকমই হয়ে যাবে, এই প্রশ্ন এখন সবার মনে। তো দেখো, প্রথমেই যে কথাটা তোমাদের বলার সেটা হলো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের কোশ্চেন সোজা হয়, এটা বরাবরই, কিন্তু এবারে একটু অতিরিক্তই সোজা করা হয়েছে। ঠিক আছে, সোজা প্রশ্ন হলেও সবার জন্য সহজ, কঠিন হলেও সেটা সবার জন্য কঠিন। ঠিক এ কথাকে মাথায় রেখে গ্রুপ সির যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনে আমরা দেখেছিলাম যে দু একটা ট্রিকি কোশ্চেন ছিল, তবে সেই তুলনায় গ্রুপ ডির এক্সামে কিন্তু ট্রিকি কোশ্চেন বেশ কয়েকটা ছিল, 3-4টে প্লাস কিন্তু ট্রিকি কোশ্চেন ছিল। যেমন বালুচরী শাড়ির ওই কোশ্চেনটা, বালুচরী শাড়ির কোশ্চেনটা কি মুর্শিদাবাদে কিন্তু উদ্ভব হয় বালুচরী শাড়ির, পরবর্তীতে বিভিন্ন কারণবশত ওখানে ফ্লাড বা বন্যার কারণবশত কিন্তু বালুচরী শাড়ি চলে যায় বাঁকুড়া বিষ্ণুপুরে। এটা একটা বড় কনফিউশনের জায়গা ছিল। ঠিক আছে, এটা একটা কোশ্চেন ছিল। আরও কি একটা জিআই ছিল, যেটা মা মাসি নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, ওটা একটা কোশ্চেন ছিল। কম্পিউটারে বুটিং লগিং নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে এক্সাম হলে, হওয়াটাই স্বাভাবিক। এরকম কিন্তু 3-4টে প্রশ্ন ছিল, এবং যেগুলো ভেন ডায়াগ্রামের যে সমস্ত জিআইগুলো ছিল ওগুলো যথেষ্ট কিন্তু ট্রিকি ছিল, এক্সাম হলে কিন্তু ওগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেখানে দাঁড়িয়ে গ্রুপ সির তুলনায় গ্রুপ ডির কোশ্চেন কিন্তু একটু ট্রিকি ছিল, এটা বলাই যায়। এবার সেই কথা অনুযায়ী গ্রুপ ডির কাট আপ তাহলে অনেক কম যাওয়ার কথা, তুলনামূলক এসএসসি গ্রুপ সির থেকে কম তো যাওয়ার কথা। কিন্তু তা সত্ত্বেও আমরা কি দেখতে পেলাম, চারিদিকে সেই দুর্নীতি, সেই মোবাইল নিয়ে এক্সাম হলে ঢুকে যাওয়া, ইভেন এক্সাম হলে মোবাইল নিয়ে যে এন্টার করেছে তার জন্য কতজনের যে চাকরি বাতিল করা হয়েছে, কতজনকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, তার লিস্টও কিন্তু কমিশন দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে বুঝতে পারছো যে যেটা অ্যাপ্রুভাল কমিশন দিচ্ছে সেই জিনিসটাতে দুর্নীতি কতটা হয়েছে। যখন অ্যাপ্রুভাল আমরা পাই না তখনই দেখতে পারি কত দুর্নীতি, যেখানে অ্যাপ্রুভাল পড়েছে তাহলে কি লেভেলের এখানে স্ক্যামগুলো তৈরি হয়েছে। তো দেখো, এত কিছুর পরেও যেটা আমরা আশা নিয়ে পড়ে আছি যে গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি কি এরপরেও পাওয়া সম্ভব। দেখো, অসম্ভব বলে তো এই পৃথিবীতে বা দুনিয়াতে কিছু হয় না, তো সম্ভব সব কিছুই, কিন্তু কোন লজিকে বা কোন ইকুয়েশনে সম্ভব। দেখো, গ্রুপ সির ক্ষেত্রে আমি আগের দিনই বলেছিলাম তোমাদেরকে যে গ্রুপ সি এক্সামটা কিন্তু বর্তমানে একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে পিএইচডি করা, কিছু কিছু MA পাস করা, MPhil পড়ছে, এরকম স্টুডেন্টও গ্রুপ সি এক্সাম দিতে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে এই এক্সামটা এক প্রকার সেই মজাক বলে না, মজাক টাইপের জায়গায় চলে গেছে। 10 পাসের এক্সাম দিচ্ছে, তার থেকে ডবল কোয়ালিফিকেশন নিয়ে বসে থাকা লোকজন। গ্রুপ ডি তো আরও মজাক তৈরি হয়ে গেছে। এটা গ্রুপ ডিটা কি, গ্রুপ ডিটা হলো একটা 8 পাস এক্সাম, গ্রুপ সিটা হচ্ছে 10th আর গ্রুপ ডিটা হচ্ছে 8। গ্রুপ ডিটা হচ্ছে 10th পাস এক্সাম আর এটা হচ্ছে 8th পাস এক্সাম। কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে কারা, 10th পাস 8 পাস, শুধু তারা, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন থাকা লোকেরা কিন্তু এখানে পরীক্ষা দিতে গেছে। না দিতে যাওয়ার কোনো কারণ নেই, এখানে কোনো হাইটের ব্যাপার নেই, এখানে কোনো মেজারমেন্টের ব্যাপার নেই, সবাই এলিজিবল, একদার থেকে PWD যারা আছে তারাও এলিজিবল, সবাই দিতে গেছে। ঠিক আছে, তবে সমস্যা কি, 5 নাম্বার করে এক্সট্রা দেওয়া হচ্ছে ফ্রেশারদের, এটাও ঠিক আছে, সরি ফ্রেশারদের বলছি, 5 নাম্বার করে এক্সট্রা দেওয়া হচ্ছে আমাদের পুরনো ক্যান্ডিডেটদের, ঠিক আছে, ফ্রেশাররা সেটাও মেনে নিয়েছে। এখন ইকুয়েশনে দাঁড়াতে গিয়ে যখন আমরা দেখছি যে 45-এ যদি গ্রুপ ডির কাট আপ করা হয় তাহলে 37-38 অব্দি কাট আপ বা প্রায় 40ও কাট আপ কিন্তু ছুঁই হতে পারে, এটা বহুজনের মতামত, আমিও সেইটাই ধরে নিয়ে চলছি, নতুন করে আমি এখানে কোনো কিছু অ্যাজাম্পশন দিচ্ছি না। কিন্তু
তারপরেও অনেকের মনে হচ্ছে চাকরিটা মনে হয় পাবো না। তার মূল কারণ কিন্তু এই যে এত কিছু ছকবাজি, এই ছকবাজি রিলেটেড কথা আমি আগেও ভিডিওতে বলেছি। গ্রুপ সি এক্সামের সময় অনেকে নিচে অনেক সুমন্তব্য করেছো, আমি কুমন্তব্য বলি না, সুমন্তব্যই বলি, সুমন্তব্য করেছো, ঠিক আছে। তো এই সুমন্তব্যগুলো তারা কোন পরিপ্রেক্ষিতে করছে তারাই জানে, এবং তাদেরকেও আমি ওয়েলকাম জানাই। ঠিক আছে, তোমাদের মতামত তোমরা জানিয়েছো। আনটিল একটা জিনিস কি জানো তো, যে যতক্ষণ না কোনো জিনিস আমার সাথে হচ্ছে ততক্ষণ সেই বিষয়টা নিয়ে ওয়েস্ট বেঙ্গলে কারোর টনক নড়ে না। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে কঠিন বাস্তব হয়ে গেছে। ভাবতে লজ্জা লাগে, ভাবতে কষ্ট লাগে যে এই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, এই পশ্চিমবঙ্গ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের পশ্চিমবঙ্গ। এইখানে সেই ব্যক্তিটি শুধুমাত্র কংগ্রেসের ওই লবিবাজি, ওই ছকবাজি, ওই নরমপন্থী কালচার থেকে বেরিয়ে এসে গোটা দেশের জন্য এত বড় একটা আর্মি তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আজকে সামান্য গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে হলে যখন স্ক্যাম হচ্ছে তখন সেটা বাধা দিতে, সেটা একটা প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। আর আরেকটা জিনিস বলবো, কিছু গ্রুপ, কিছু লিডারশিপ দেখানো কিছু তোমার দল মিনস আমি কোনো পার্টির কথা বলছি না, কিছু স্টুডেন্ট গ্রুপের কথাই বলছি। এরা কি করছে, এরা আওয়াজ তুলছে, আমরা আওয়াজ তুলবো, আমরা করব জয়, আমরা প্রতিবাদ করব, আমরা সব কিছু করবো, আন্দোলন করব। আলটিমেটলি কিছুদিন আগে আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট রিলেটেড একটা আন্দোলন হওয়ার কথা ছিল, অজানা কারণে আন্দোলনটা স্থগিত হয়ে গেল, কোনো পাত্তা নেই। তারপরে একটা হিন্টস ছোট দেব, সেটা হচ্ছে ইতিহাস সবাই পড়েছো, কংগ্রেস, তৎকালীন কংগ্রেসের কথা বলছি, কেন জন্ম হয়েছিল? অ্যালান অক্টাভিয়ান হিউমকে দিয়ে কেন ওই পার্টিটার, কেন ওই দলটার, কেন ওই সংগঠনটার তৈরি করা হয়েছিল? তৎকালীন ব্রিটিশ সরকার চাইছিল আমাদের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেটাকে আমরা আন্দোলনটাকে আন্দোলন হতে দেব, কিন্তু কন্ট্রোল ওয়েতে। আন্দোলনটা আন্দোলনের জায়গায় যাবে না। এবার তোমার যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে ওই পার্সপেক্টিভটাকে বর্তমান পার্সপেক্টিভের সঙ্গে একটু মিলিয়ে নাও। এই যে দল, এই যে ছোট ছোট গ্রুপগুলো আছে না, যারা তোমাদের মাসিয়া হয়ে উঠেছে, এরাও কিন্তু সেই ওরকম ধরনেরই, সবার মাথার উপরেই কিন্তু হাত আছে। তাই কখন কতটা আন্দোলন করতে হবে, যতটা ইনস্ট্রাকশন তাদের কাছে আসবে ততটাই তারা করবে। সুতরাং এসবের এতে পা দিও না, বারবার বলছি, এদের কথায় ভুলে পা দিও না। নিজের প্রিপারেশনটাকে অনেক অনেক স্ট্রং করো, যেন এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো উপরে আর তোমার প্রভাব না পড়ে। এইগুলো এখন ছোটোখাটো বিষয় হয়ে গেছে, আমরা মেনে নিয়েছি। সে রবি কিষাণজির একটা ডায়লগ ছিল না, যে ওই ডায়লগটাকে তো আমি মডিফাই করে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গলে जली को आग कहते, आग नहीं कहते, जली को राख कहते हैं और बुझी को आग कहते हैं। अब तुम समझ लो, जली के आग नहीं कहते, जो যেটা জ্বলছে সেটাকে আগ বলে না, এখানে সেটাকে রাখ বলে। তুমি একবার প্রতিবাদ করো, তুমি জ্বলে ওঠো, তোমাকে রাখ বানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক উল্টোটা, যে রাখ হয়ে গেছে তাকে আমরা জ্বলছে, সে প্রতিবাদ করে, তাকে আমরা ভালো বলে এখানে ডেসক্রাইব করি। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরির যে পরীক্ষা সেগুলোকে স্ক্যাম कहते हैं। ঠিক আছে, এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান রিয়েলিটি হয়ে গেছে। কিন্তু আমাদের কি করা উচিত এখানে দাঁড়িয়ে? আমাদের হাতে কতটা আছে, যতটা আমাদের প্রতিবাদ করতে হবে। বাকিটা কি করতে হবে? বাকিটা এই যে স্ক্যামটা যেটা হচ্ছে, প্রথম কথা আমি আগের দিনই বলেছিলাম, এটা যদি আটকানোর হয় এক্সাম হলে প্রতিবাদটা করো। এখন বাইরে যেগুলো কথা বলছো, আমি যেগুলো বলছি, এগুলো পুরোটাই রটনা, এর ঘটনার ভ্যালিডিটি কিচ্ছু নেই, এটা পাস্ট হয়ে গেছে। ঘটনা তখনই হতো যখন এই জিনিসগুলো যখন উঠে তোমরা এক্সাম হলে প্রতিবাদটা করতে। যেটুকু প্রতিবাদ যারা যেখানে হয়েছে তার তো ফল হয়েছে, সেখানে তো কমিশন তাদেরকে বের করে দিয়েছে, তাদেরকে রাস্টিকেট করে দেওয়া হয়েছে। তো আরেকটু সাহস যদি নিতে, তাহলে হয়তো এরকম কিছু ঘটনা আরও ঘটতো, যাতে তোমাদের যে রিক্রুটমেন্টটা, তোমাদের যে নিজেদের চাকরি পাওয়ার প্রবণতা, সেটা অনেক বেশি বেড়ে যেত। ঠিক আছে, সব সময় শুধুমাত্র কাউকে একটা দোষ দিলাম, সরকারকে দোষ দিলাম, ব্লেম দিলাম, এতে কোনো লাভ হয় না। সরকার জনগণের প্রতিনিধি, জনগণ যেমন হবে সরকার তেমনই হবে, আমি বারবার এই কথাটা বলি। সুতরাং নিজেরা কি করছি, কোনো একটা সময় কারোর দিকে আঙুল তুলে না, বাকি আঙুল কটা দেখো আমার নিজের দিকে থাকে। সুতরাং আমি যখন কাউকে উংলি করছি, তার আগে আমার নিজের ভাবা উচিত যে আমি এই বিষয়ের জন্য কতটা দায়ী। ঠিক আছে, তো সুতরাং সেই জিনিসটা নিয়ে যত এখন কম আলোচনা করবে তত বেটার, কারণ এই জিনিসটা ঘটে গেছে, এটাকে নিয়ে আর তুমি ভেবে লাভ নেই কোনো। ঠিক আছে,
কাট আপ আর এর বাস্তবতা কি বর্তমানে? কাট আপ আমি যেটা বললাম যে গ্রুপ ডিতে 45-এর মধ্যে যদি দেখি 45-এর মধ্যে কিন্তু আমাকে মোটামুটি 40 ধরে চলতে হবে, তাহলে আমি সেফ জোনে আছি। যদি না থাকি তাহলে আমি গেলাম 40 ইন সেন্স কি বললাম, এই 5 মার্কসটা যোগ হওয়ার পরে। এবার 40 তো অনেকেই পাবে না, অনেকেই বলবে আবার কমেন্টে যে না তুমি একটু আগে বললে 3-4টে কোশ্চেন ট্রিকি হয়েছে, তাহলে ভাই সেফ বলছি। সেফ জিনিসটা কি? সেফ জিনিসটা আমার যদি 2 হয় আমি সেটাকে 10 করে রাখলে তবে আমি সেফ, এইটা বলার চেষ্টা করছি, কথা বোঝো একটু। তো সেখানেও যদি মোটামুটি আমি 37 to 38 পাই, এটা কিন্তু মোটামুটি বলতে পারি যে আমি একটা চান্স আমার রয়েছে। গ্রুপ সির ক্ষেত্রেও বলেছিলাম, গ্রুপ সির ক্ষেত্রে যদি ওটাকে আমরা 75-এ দেখি, 75-এর মধ্যে 9 করে তুমি ধরে নাও 67, 68 এই জায়গাটা করে তোমাকে আসতে হবে, তা না হলে সেফ তো বলবো না ভাই, কাট আপ নিচে নামতেই পারে। কাট আপ মানে কি? যারা সিলেকশন হয় তাদের মধ্যে সর্বনিম্ন মার্কস যার আছে সেটা হচ্ছে কাট আপ। আমি তোমাকে সেফ জোনের গল্প বলছি, আমি তোমাকে থরি কাট আপের গল্প বলছি। কাট আপের এই বাস্তবতাটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। যারা কাট আপ বলছে তারা লোয়ার স্কোর বলছে, লোয়ার স্কোর 8-2 নেমে গেলে কি করবে তুমি? সব আশায় জল ঢেলে গেল। সুতরাং এই যে জিনিসটা, এই জিনিসটাকে বর্তমানে কিন্তু আমি বলবো একটু বাদ দাও, এই চিন্তাভাবনাটা একটু বাদ দাও। বর্তমানে আমাদের যেটা হাতে রয়েছে সেটা হচ্ছে সামনে প্রচুর রিক্রুটমেন্ট আসছে, তার কারণ কি? ভোট আছে। আর কারণ কি? প্রচুর দপ্তরে কিন্তু প্রচুর শূন্য পদ খালি রয়েছে, সেটা সেন্ট্রাল বলো, সেটা স্টেট বলো, সেটা যাই বলো না কেন তুমি। তো কাজেই এই জিনিসগুলোতে না আমাদের বর্তমানে খুব বেশি বেশি করে ফোকাস দেওয়া উচিত। সামনে গ্রুপ ডি অলরেডি ফর্ম ফিল আপ চলছে, রেলওয়ে গ্রুপ ডি, এরপরে এনটিপিসি আবারও আসবে শোনা যাচ্ছে, তারপরে এএলপি আসবে শোনা যাচ্ছে, এরকম বহু ভ্যাকেন্সি টেকনিশিয়ান থেকে শুরু করে প্রচুর ভ্যাকেন্সি আসবে বলে শোনা যাচ্ছে। এরপরে কি স্টেট গভর্নমেন্টেরও কিছু আবগারির ভ্যাকেন্সির কথা শোনা যাচ্ছে, কিছু পুলিশ রিক্রুটমেন্টের ভ্যাকেন্সির কথা শোনা যাচ্ছে, কিছু পিএসসি রিক্রুটমেন্টের ভ্যাকেন্সির কথা শোনা যাচ্ছে। এগুলোর উপরে আমাদের ফোকাস দেওয়াটা উচিত। এবার এখন বলবেন ভ্যাকেন্সি তো আসছে না, তাহলে কি করবো? ছোটো জগন্নাথ হয়ে বসে থাকো, যখন এক্সাম হলে ঢুকবে তখন আবার এই জিনিসগুলো ফেস করবে, তখন তোমার কিছু করার থাকবে না। এক্সাম কবে হবে, কবে রিক্রুটমেন্ট আসবে, তারপরে পড়াশোনা করবো, এই চিন্তা ভাবনা ওয়েস্ট বেঙ্গলে নিয়ে চলে জীবনে চাকরি পাবে না। কাজেই এখন থেকে পড়াশোনাটা প্রপারভাবে করো, প্রপারভাবে স্টাডিটা শুরু করো, প্রপারভাবে প্রত্যেক দিনের একটা রুটিন বানাও, প্রত্যেক দিন একটা রুটিনে মেনটেন করে সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। কোনো একদিন তুমি বিশাল পড়ে নিলে কিন্তু তারপরে 1 মাস পড়লে না, কোনো লাভ নেই। বিন্দু বিন্দু জলেই সিন্ধু গঠিত হয়, সিন্ধু কোনোদিন একবারে গঠিত হয় না। সুতরাং তোমাকে বিন্দু বিন্দু পড়ো, তুমি প্রতিদিন 1 ঘন্টা করে পড়ো, যদি মিনিমাম আমি বললাম, কিন্তু ওইটা যদি তুমি 1 ঘন্টা সলিড রেগুলারিটি মেনটেন করে চলো, তুমি 1টা বছর পরে তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বিচার করো যে এই 1 বছর আগের মানুষটার 1 বছর পরের মানুষটার মধ্যে তফাৎ আছে কি নেই। 100% তফাৎ থাকবে, তফাৎ থাকতেই হবে। সুতরাং এই যে স্ক্যাম, এগুলোকে যখন প্রতিবাদ করার সময় ছিল তখন করো, পরবর্তীতে এখন এসে ঝামেলা করে, এখন এসে বিশাল কিছু বড় বড় আন্দোলন করে কোনো লাভ কিন্তু আর পাবে না। আমি এবার তুমি বলবে তাহলে তুমি ডিমোটিভেট করছো, যে আন্দোলন করতে বারণ করছো, যা স্ক্যাম হচ্ছে হতে দিই না। বলিনি তো, আমি কখন বলেছি? সময় থাকতে করো, অসময়ে করে এই জিনিসগুলোর কোনো লাভ নেই। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে রিক্রুটমেন্টের উপর কেস হয়ে পড়ে আছে, আমি বারবার তখন বলেছিলাম যে কেসের রাস্তায় যে বা যারা হাঁটবে প্রত্যেকের কিন্তু সর্বনাশ নিশ্চিত। বলেছিলাম তো, চ্যানেলে 3-4টে ভিডিও আছে এগুলো নিয়ে, শোনেনি, ফলপ্রসূ ফল দেখতে পাচ্ছ। আমি ওই কারণে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে কোনো ভিডিও করি না। আমি জানি এই ভিডিও করলেই ছেলে মেয়েদের মধ্যে ডিমোটিভেশন আরও বাড়বে, ডিমোটিভেট আরও বেশি হবে, এই জন্য কোনো কথা বলি না। আমি লাস্ট ভিডিও করছি সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সপেক্টেড কাট আপ দিয়েছিলাম ওইটাই, তারপর আমি রেজাল্ট নিয়ে একটা সিঙ্গেল ভিডিও করিনি যে রেজাল্ট কবে আসবে, রেজাল্ট কবে আসবে, রেজাল্ট করিনি, জানি, সত্যিটা জানি আমি। সুতরাং ফালতু মানে মানুষকে বিক্ষিপ্ত করে, মানুষকে একটা খারাপ সিচুয়েশনের দিকে ঠেলে দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তো আলটিমেটলি আমি এটাই বলবো, এই গ্রুপ সি গ্রুপ ডির মামলা এখন আমাদের চোকানো উচিত। বর্তমানে কি করা উচিত, বর্তমানে আমি কতটা আমার হাতে রয়েছে, কতটা আমি করতে পারবো, এটা ইম্পর্টেন্ট বর্তমানে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, যাতে আমার কালটা ভালো হয়। সুতরাং এই দিকটায় তোমরা একটু ফোকাস করো, বাকি ভগবানের উপর ছেড়ে দাও, তোমার ইষ্ট দেবতার উপর ছেড়ে দাও, তোমার মা বাবার উপর, মা বাবার আশীর্বাদের উপর ছেড়ে দাও, বাকি যা হবে দেখা যাবে। তো চলো,
আবারও দেখা হচ্ছে কোনো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমিয়ে প্রিপারেশন করবে এবং প্রিপারেশনটাকে এতটা জোরদার করবে এই সমস্ত যে দুর্নীতি, এই সমস্ত যে স্ক্যাম, সেগুলো তোমার উপরে বিন্দু মাত্র প্রভাব ফেলতে না পারে। এইটা যদি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারো, আগামী সরকারি চাকরি তোমার।